এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। দেখতে পাচ্ছেন একটি নতুন ক্লাস নিয়ে এসেছি, এসএসটি জেনারেল নলেজের একটি ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার্স যারা ছিলেন, গ্রেট ফ্রিডম ফাইটার্স যারা ছিলেন, এবং ওনারা অনেক অ্যাসোসিনেট করা হয়েছে অনেককে, এবং অনেক মৃত্যুবরণ করেছেন। ওনাদের যে সমাধিস্থল রয়েছে, এই সমাধিস্থল থেকে আমাদের প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে একটি করে কোয়েশনস আছে, আমরা সবাই জানি। তো অনেকে রিকোয়েস্ট করেছেন স্যার এই চ্যাপ্টারটি থেকে অথবা একটি ক্লাসের মধ্যে যদি সমাধিস্থল নিয়ে আলোচনা করতেন তাহলে আমাদের বেটার হতো। তাই সবার রিকোয়েস্টে এই ক্লাসটি নিয়ে এসেছি, ইম্পর্টেন্ট একটি ক্লাস প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য। তো ক্লাসটি আমরা আরম্ভ করি। লাস্ট 2 days ক্লাস হয়নি। আমাদের আসাম রাইফেল রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে স্টাডি করছি। আর আমাদের ম্যাথসের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, ইংলিশের সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এসএসটির অনেকটা ক্লাসেস হয়েছে, আর নেক্সট ক্লাসেসগুলো আমরা আরম্ভ করেছি। আজকে সমাধিস্থল হবে। এইভাবে আমরা ইম্পর্টেন্ট দেখে অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা টপিকগুলি কভার করব। আজকের টপিকটি আমরা নিয়ে আলোচনা করি। আর আপনারা চিন্তা করবেন না, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলি আলোচনা করব। হিস্ট্রি ক্লাস 1 2 করে আমরা এনশিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, মেডিয়েবল হিস্ট্রি এগুলি নিয়ে আলোচনা করব। তারপর জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি, আসামের জিওগ্রাফি, তারপরে আসামের হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব। একে একে প্রত্যেকটি টপিক আমরা কমপ্লিট করব। এখন আমাদের হাতে সময় রয়েছে। আজকে হচ্ছে আমাদের যে সময়টা রয়েছে 15, যদি আমরা সেপ্টেম্বর ধরে নেই তাহলে 15 সেপ্টেম্বরের মধ্যে আমরা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। ক্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন আজকে ক্লাসটি হচ্ছে সমাধিস্থল নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ ইন্ডিয়ান যে গ্রেট ফ্রিডম ফাইটার্স যারা রয়েছেন ওনাদেরকে কীভাবে হত্যা করা হয়েছে বা ওনারা কীভাবে মৃত্যুবরণ করেছেন তা নিয়ে আর কিছু আলোচনা করব, কিছুটা পয়েন্ট। এবং ওনাদের যে সমাধিস্থল রয়েছে, যে জায়গার মধ্যে ওনাদেরকে বরিড করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, এই জায়গাটুকুর নাম কী রয়েছে এক্সামের মধ্যে আসে। কখনো মহাত্মা গান্ধী যে জায়গার মধ্যে কবরস্থ করা হয়েছে, বরিড করা হয়েছে, এই জায়গাটির নাম কি, এইভাবে এক্সামের মধ্যে আসে। অথবা কোথায় অবস্থিত রয়েছে, এইভাবে এক্সামের মধ্যে আসে। আর আমাদের মৃত্যুর অনেকে জানি না, এই মৃত্যুর সনগুলো আমি পাশে লিখে নিয়েছি, এগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি আমরা আরম্ভ করি। তো দেখতে পাচ্ছেন সমাধিস্থল, প্রথম হচ্ছে পার্সন, দ্বিতীয় হচ্ছে সমাধিস্থল। অর্থাৎ এই জায়গায় আমি ব্যক্তির নাম লিখেছি এবং এই পাশে সমাধিস্থল লিখেছি, আর সাথে যে কোন জায়গায় মৃত্যুবরণ করেছেন তা আলোচনা করে আপনাদেরকে এক্সপ্লেনের সাথে বুঝিয়ে দেবো। অর্থাৎ বিলকুল আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে কমপ্লিট করব বুঝে। তো দেখি আমাদের প্রথম পার্সন। প্রথম আমি ইন্দিরা গান্ধী থেকে শুরু করেছি, যাকে আমরা আয়রন লেডি বলে জানি। উনি একজন ভালো প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের ভারতবর্ষের। তো ইন্দিরা গান্ধী ওনার যে সমাধিস্থল রয়েছে তাকে বলা হয় শক্তিস্থল। ইন্দিরা গান্ধী যে জায়গার মধ্যে বরিড করা হয়েছে, অর্থাৎ আমরা জানি ইন্দিরা গান্ধীকে অ্যাসোসিনেট করা হয়েছিল। এই অ্যাসোসিনেট করা হয়েছিল, ওনার 2জন শিখ বডিগার্ড ছিলেন। একজন হয়তো সতওয়াত সিং অ্যান্ড একজন বিন সিং বলে 2জন বডিগার্ড ছিলেন। ওনার যে রেসিডেন্স ছিল, উনি দিল্লিতে থাকতেন, প্রাইম মিনিস্টার তো দিল্লিতে থাকেনি। ওনার রেসিডেন্সের এই সফদরজং রোডের পাশে রেসিডেন্স ছিল। এই সফদরজং রোডের পাশ থেকে যখন ওনার ঘর থেকে বাইর হয়ে আসেন, তখনই ওনার 2জন বডিগার্ড ওনাকে কী করে হত্যা করেছিল, অ্যাসোসিনেট করেছিল। তো আমরা সবাই জানি। অর্থাৎ ওনার বরিড, অর্থাৎ ওনাকে যে জায়গার মধ্যে দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে, তা হচ্ছে দিল্লির মধ্যে অবস্থিত। আর ওনাকে অ্যাসোসিনেট করা হয়েছিল আমরা সবাই জানি 31 অক্টোবর 1984-এ। 31 অক্টোবর 1984-এ ওনাকে অ্যাসোসিনেট করা হয় ওনার বডিগার্ডের দ্বারা। এবং ওনার যে সমাধিস্থল রয়েছে তার নাম হচ্ছে শক্তিস্থল, আর তা হচ্ছে দিল্লির মধ্যে অবস্থিত। আশা করি এই পয়েন্টটি আপনারা বুঝেছেন। নেক্সট পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করি। নেক্সট পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছেন রাজীব গান্ধী। আমরা জানি রাজীব গান্ধী ওনাকে বম অ্যাটাক করে ওনাকে কী করা হয়েছিল, অ্যাসোসিনেট করা হয়েছিল। ওনাকেও অ্যাসোসিনেট করা হয়। ইভেন মহাত্মা গান্ধীকেও অ্যাসোসিনেট করা হয়, আমরা সবাই জানি। তা আলোচনা করব। রাজীব গান্ধীকে অ্যাসোসিনেট করা হয় তামিলনাড়ুর মধ্যে একটি জায়গার নাম আমার মনে আসছে না, কী বলে নাম একটি ছিল, নাম মনে আসছে না। অর্থাৎ তামিলনাড়ুর মধ্যে ওনাকে অ্যাসোসিনেট করা হয়। আর রাজীব গান্ধীর এই যে বডিড, অর্থাৎ যে ওনার যে কবরস্থ করা হয়েছে, যে সমাধিস্থল রয়েছে, তাকে বলা হয় বীরভূমি। আর এই বীরভূমি অবস্থিত রয়েছে চেন্নাইয়ের মধ্যে। আবার বলে দিচ্ছি, রাজীব গান্ধী ওনার যে সমাধিস্থল রয়েছে, সমাধিস্থলের নাম হচ্ছে বীরভূমি। ওনার সমাধিস্থলটি অবস্থিত রয়েছে বর্তমানে চেন্নাইয়ের মধ্যে। এবং ওনাকে অ্যাসোসিনেট করা হয় বম্বিংয়ের দ্বারা। আমরা সবাই জানি বম দিয়ে ওনাকে মালা পরানো হয়েছিল, তার ফলস্বরূপ ওনার মৃত্যুবরণ হয়। তো 31 মে 1991-এ রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল, আর তা তামিলনাড়ুর মধ্যে হত্যা করা হয়েছিল। তারপর আমরা দেখব মহাত্মা গান্ধী। আমরা সবাই জানি আমাদের
সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলেছেন, আমরা সবাই জানি। আর এই মহাত্মা গান্ধীকে অ্যাসোসিয়েট করা হয় নাথুরাম বিনায়ক গডসের দ্বারা। নাথুরাম বিনায়ক গডসে একজন হিন্দুত্ববাদী ছিলেন। উনি মহাত্মা গান্ধীর রুলসের এগেনস্টে ছিলেন। উনি মহাত্মা গান্ধীকে পছন্দ করতেন না কোনো এক কারণে। তো এগুলি পলিটিক্যাল মুদ্রা, তা নিয়ে আমরা আলোচনা করব না, তা নিয়ে পলিটিক্যাল ক্লাসের মধ্যে আলোচনা করব। তো মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল রয়েছে তাকে বলা হয় রাজঘাট, এবং এই রাজঘাটটি অবস্থিত রয়েছে দিল্লির মধ্যে। আর মহাত্মা গান্ধীকে অ্যাসোসিয়েট করা হয় 30 জানুয়ারি 1948-এ নিউ দিল্লির মধ্যে ওনাকে অ্যাসোসিয়েট করা হয়। আর অ্যাসোসিয়েট করেছিল নাথুরাম বিনায়ক গডস, আমরা সবাই জানি। তারপর হচ্ছে জগজীবন রাম বলে একজন গ্রেট পলিটিশিয়ান ছিলেন, ফ্রিডম ফাইটার ছিলেন ইন্ডিয়ান। তো জগ বিনায়ক রাম, ওনার যে সমাধিস্থল রয়েছে এই সমাধিস্থলকে বলা হয় সমতাস্থল। ওনার সমাধিস্থলকে বলা হয় সমতাস্থল। আর বেশিরভাগ সমাধিস্থলগুলো দিল্লির মধ্যে অবস্থিত। ওনার সমাধিস্থলটি দিল্লির মধ্যে অবস্থিত, এবং উনি মৃত্যুবরণ করেছিলেন 6 জুলাই 1986-এ। তারপর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, আমরা সবাই জানি একজন গ্রেট আমাদের পলিটিক্যাল লিডার ছিলেন। তারপর আমাদের প্রাইম মিনিস্টার হয়েছিলেন জওহরলাল নেহরুর পর। তো উনি লাল বাহাদুর শাস্ত্রী যে ওনার যে সমাধিস্থলটি রয়েছে এই সমাধিস্থলটির নাম হচ্ছে বিজয় ঘাট। আর এই বিজয় ঘাটগুলো দিল্লির মধ্যে অবস্থিত, আমরা সবাই জানি। ঘাট বলে যেগুলি রয়েছে এগুলি মেমোরিয়াল বলে একটি জায়গা রয়েছে। এই জায়গার মধ্যে নদীর পাশে রয়েছে সুন্দর একটি জায়গা। যদি আপনারা ঘুরতে যান ট্রাভেলিংয়ে তখন আপনারা দেখতে পারবেন। এই লাল বাহাদুর শাস্ত্রী বিজয় ঘাট ওনার হচ্ছে সমাধিস্থলটির নাম, দিল্লির মধ্যে অবস্থিত সমাধিস্থলটি। এবং ওনার মৃত্যু হয় উনি তাশখন্ডে উজবেকিস্তানে যখন মিটিংয়ে গিয়েছিলেন, আমরা সবাই জানি। ওই জায়গায় গিয়ে ওনার কী হয়, মৃত্যুবরণ হয়েছিল 11 জানুয়ারি 1966-এ। এই লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুবরণ হয়েছিল। ও তাশখান আমরা সবাই জানি উজবেকিস্তানের ক্যাপিটাল হচ্ছে তাশখান। তারপর আমরা দেখব জওহরলাল নেহরু, আমাদের ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার যিনি, পণ্ডিত জওহরলাল নেহরু। ওনার সমাধিস্থলকে বলা হয় শান্তিবন। ওনার সমাধিস্থলকে বলা হয় শান্তিবন। দেখতে পাচ্ছেন আপনারা, শান্তিবনটি অবস্থিত নিউ দিল্লির মধ্যে অবস্থিত রয়েছে। আর উনি মৃত্যুবরণ করেন 27 মে 1964-এ। তারপর আমরা দেখব মোরারজি দেশাই। আমরা জানি মোরারজি দেশাই প্রথম বিজেপি, উনি মণ্ডল গঠন করেছিলেন। আর 1977-এ মেবি উনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন মোরারজি দেশাই। তো মোরারজি দেশাই ওনার যে সমাধিস্থলটি রয়েছে ওনার সমাধিস্থলটির নাম হচ্ছে অভয়াঘাট। এই অভয়াঘাটটি দিল্লি আহমেদাবাদের মধ্যে, গুজরাটের মধ্যে অবস্থিত, আহমেদাবাদের মধ্যে। আর উনি মৃত্যুবরণ করেছিলেন 10 এপ্রিল 1995-এ। তো আমি আপনাদের বলবো আপনারা যারা কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে রয়েছেন, কম্পিটিটিভ স্টাডি করছেন, তো সবার জন্য চ্যানেলটি পড়েন। আপনারা যদি নতুন এসে থাকেন, এখন অবধি পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা মাদার টাং রিজনাল ল্যাঙ্গুয়েজের একটি চ্যানেল। প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করানো হবে, গাইড করানো হবে। যখন যে এক্সাম আসবে, লাস্ট সিটেটের মধ্যে গাইড করা হয়েছিল, অনেকে 100+ মার্কস পেয়েছেন। নেক্সট টাইম যখন সিটেট আসবে গাইড করানো হবে, এটেট আসলেও গাইড করানো হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখনও আসবে গাইড করানো হবে। তাই আপনাদের জন্য ভালো একটি প্ল্যাটফর্ম। আপনারা যারা ওয়াচ করছেন, যদি এখন অবধি পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাজে আসবে। তো আমরা ছিলাম এই জায়গার মধ্যে। মোরারজি দেশাই ওনার যে সমাধিস্থলটি রয়েছে তা হচ্ছে অভয়াঘাট তাকে বলা হয়। আর তা আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদের মধ্যে অবস্থিত রয়েছে। আর উনি 10 এপ্রিল 1995-এ মৃত্যুবরণ করেছিলেন। তারপর হচ্ছে চৌধুরী চরণ সিং। আমরা সবাই জানি চৌধুরী চরণ সিং সম্পর্কে। তো চৌধুরী চরণ সিং ওনার সমাধিস্থল হচ্ছে কিষান ঘাট, আর তা নিউ দিল্লির মধ্যে অবস্থিত। উনি মৃত্যুবরণ করেছিলেন 29 মে 1987-এ। 29 মে 1987-এ মৃত্যুবরণ করেছিলেন নিউ দিল্লিতে। তারপর আমরা দেখি কে আর নারায়ণ একজন গ্রেট ফ্রিডম ফাইটার ছিলেন, পলিটিশিয়ান ছিলেন। উনি ভারতবর্ষের একটি পলিটিক্যাল পার্টিও তৈরি করেছিলেন, আমার মনে আসছে না, তা না হয় বলে দিতাম। ওনার যে সমাধিস্থলটি রয়েছে উদয়ভূমি। ওনার সমাধিস্থলকে বলা হয় উদয়ভূমি, অর্থাৎ ওনার সমাধিস্থলের নাম দেওয়া হয়েছে উদয়ভূমি। আর তা নিউ দিল্লির মধ্যে অবস্থিত, এবং উনি মৃত্যুবরণ করেছিলেন 9 নভেম্বর 2005-এ। তারপরে আমরা দেখি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমরা সবাই কে জানে না ডক্টর রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে, সবাই আমরা অবগত রয়েছি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে। একজন গ্রেট ফ্রিডম ফাইটার ছিলেন। তারপর পলিটিক্সের মধ্যে ওনার একটি বড় অবদান রয়েছে।
তো ওনার যে সমাধিস্থলটি রয়েছে, ওনার সমাধিস্থলটি রয়েছে পাটনা বিহারের মধ্যে। আর এই সমাধিস্থলের সমাধিস্থলের নাম হচ্ছে মহাপরায়ণ ঘাট। মহাপরায়ণ ঘাট ওনার সমাধিস্থলকে বলা হয়। পাটনা বিহারের মধ্যে অবস্থিত। ওনার মৃত্যুবরণ করেছিলেন 28 ফেব্রুয়ারি 1963-তে। দেখতে পাচ্ছেন পাটনা বিহারের মধ্যে অবস্থিত। তারপর হচ্ছে গুলজারিলাল নন্দ, সবাই জানেন ওনাকে, বড় একজন দিগ্গজ নেতা ছিলেন। গুলজারিলাল নন্দ, ওনার যে সমাধিস্থলটি রয়েছে, ওনার সমাধিস্থলটির নাম হচ্ছে নারায়ণ ঘাট। গুলজারিলাল নন্দর ওনার সমাধিস্থলটি হচ্ছে নারায়ণ ঘাট। তা গুজরাটের আহমেদাবাদের মধ্যে অবস্থিত এবং উনি মৃত্যুবরণ করেছিলেন 15 জানুয়ারি 1998-এ। তারপরে আমাদের কাছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি সংবিধানের সভা কমিটির চেয়ারম্যান ছিলেন, আমরা সবাই জানি। আমার কথা ছিল পূর্বে যে আমি কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। অনেকে বলেছিলেন স্যার আপনি কনস্টিটিউশন নিয়ে ক্লাস তৈরি করবেন। ডেফিনেটলি আমি 12 শিডিউল নিয়ে আলোচনা করব, কনস্টিটিউশন শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত আলোচনা করব, আর্টিকেল নিয়ে আলোচনা করব। তারপরে কনস্টিটিউশনের মধ্যে প্রথম 395 আর্টিকেল ছিল, বর্তমান সময়ে 448 আর্টিকেলস রয়েছে। অ্যামেন্ডমেন্ট 106 অ্যামেন্ডমেন্ট হয়ে গিয়েছে। প্রতিটি পয়েন্ট নিয়ে আলোচনা করব, কিন্তু এর পূর্বে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড জানতে হবে। তাই ব্যাকগ্রাউন্ড জানার জন্য আমি স্থগিত করে রেখেছি ক্লাসটি। অর্থাৎ প্রথমে আমরা এনসিয়েন্ট হিস্ট্রি দেখব, আমরা সিভিলাইজেশনগুলো দেখব। আমরা জানি মেসোপটামিয়ান সিভিলাইজেশন রয়েছে, তারপর রয়েছে আমাদের ইজিপ্ট সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এন্ড চাইনিজ সিভিলাইজেশন। 4টি সিভিলাইজেশন রয়েছে। এই 4টি সিভিলাইজেশন থেকে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে আলোচনা করে তারপর আমরা আর্লি মেডিয়েবল হিস্ট্রি দেখব, তারপরে মেডিয়েবল হিস্ট্রি দেখব, দিল্লি সুলতানাত দেখব, মোগলীয় হুকুমত দেখব। এইভাবে করে আমরা ব্রিটিশ পর্যন্ত আসব, আর তারপর আমাদের দেশ স্বাধীন পর্যন্ত আসব। তারপরে আমরা পলিটিক্যাল এই মুদ্রাগুলো কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ একে একে যদি আমরা একটা সিকুয়েন্টালি আমরা যদি সোয়াপ করি বা সিকুয়েন্টের সাথে একটি সঠিক ম্যানারে আমরা কারেক্ট স্ট্র্যাটেজি যদি তৈরি করে আমরা স্টাডি করি, তাহলে ইজি হবে আর কনসেপ্টুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা কনসেপ্টগুলি ক্লিয়ার হবে। তাই আমি প্ল্যান করেছি প্রথমে আমরা হিস্ট্রি নিয়ে আলোচনা করব, তারপর আমরা যখন যে সিচুয়েশন আসবে ওই সিচুয়েশনের মধ্যে আমরা ওই টপিকটি নিয়ে আলোচনা করব। তো একে একে বেটার হবে। তাই এগুলি নেক্সট সময়ে আপনারা পেয়ে যাবেন। কনস্টিটিউশন নিয়ে আলোচনা করব, আর্টিকেল নিয়ে আলোচনা করব, শিডিউল রয়েছে এগুলি নিয়ে আলোচনা করব। তো আপনারা ওয়েট করবেন, পেয়ে যাবেন ক্লাসেসগুলো। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমরা ছিলাম ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। তো ডক্টর বি.আর. আম্বেদকরের যে সমাধিস্থলটি রয়েছে, এই সমাধিস্থলটির নাম রয়েছে চিত্রভূমি। চিত্রাভূমি বলা হয়, চিত্রভূমিও বলা হয়। তো চিত্রভূমি রয়েছে। আর মুম্বাই মহারাষ্ট্রের মধ্যে ওনার সমাধিস্থলটি অবস্থিত। উনি মৃত্যুবরণ করেছিলেন 6 ডিসেম্বর 1956-এ। দেখতে পাচ্ছেন 1956-এ দিল্লির মধ্যে মৃত্যুবরণ করেছিলেন। তারপরে হচ্ছে শঙ্কর দয়াল শর্মা। শঙ্কর দয়াল শর্মা ওনার কর্মাভূমি, ওনার যে সমাধিস্থল রয়েছে এই সমাধিস্থলকে বলা হয় কর্মাভূমি। আর উনি মৃত্যুবরণ করেছিলেন দিল্লিতে 26 ডিসেম্বর 1999-এ। তারপর আমাদের শেষ আজকের যে গ্রেট ফ্রিডম ফাইটার ক্লাসও সমাপ্ত হয়ে যাবে। এগুলো আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে কালেক্ট করে আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের মধ্যে এগুলো আস্কিং করা হয়েছে। এগুলি থেকে আসে না, সন বা ডেট থেকে আসে না। কখনও আস্কিং করা হয় যে এই সমাধিস্থলটি কোথায় অবস্থিত রয়েছে বলা হয়, কিন্তু ডাইরেক্টলি আস্কিং করা হয় যে মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি। এইভাবে আপনারা কী করবেন, নোটস তৈরি করে শিখে নেবেন। তো আজকে সর্বশেষ আমাদের যে গ্রেট ফ্রিডম ফাইটার, ওনার নাম হচ্ছে জ্ঞানী জেল সিং। জ্ঞানী জেল সিং ওনা হচ্ছে যে সমাধিস্থলটি, তার সমাধিস্থলের নাম হচ্ছে একতা স্থল। আর ওনার মৃত্যুবরণ হয়েছিল দিল্লির মধ্যে। একতা স্থলটি দিল্লির মধ্যে রয়েছে 25 ডিসেম্বর 1994-এ, অর্থাৎ চণ্ডীগড়ে ওনার কি হয়েছিল, মৃত্যুবরণ হয়েছিল। আর সমাধিস্থলটি দিল্লির মধ্যে রয়েছে। তো আশা করি আজকের যে আমাদের সমাধিস্থল নিয়ে আলোচনা করেছি, গ্রেট ফ্রিডম ফাইটারদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে, ইম্পর্টেন্ট দেখে যেগুলো এক্সামের মধ্যে এসেছিল ওই পয়েন্টগুলো নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই পয়েন্ট থেকে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে একটি কোয়েশন আসে। তাই এডিআরের জন্য, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের জন্য ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট। যারা আপনারা পেড ডিএলএডের এসসিআরটির তৈরি নিচ্ছেন, নেক্সট মান্থের 8 তারিখে এক্সাম রয়েছে, সবার জন্য ক্লাসটি ইম্পর্টেন্ট। তো সবাই ভালো করে ওয়াচ করবেন। আপনারা যারা ওয়াচ করছেন সবাইকে বলে দিই, আপনারা ক্লাস যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন। আর যদি কোনো ডাউট থেকে থাকে আমার সাথে আস্কিং করতে চান, তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপে জয়েন করে নেবেন। ডাইরেক্টলি আপনারা কোনো আস্কিং করতে পারবেন, অথবা কমেন্ট করে নেবেন। নেক্সট ক্লাসের মধ্যে আপনার ডাউট নিয়ে ক্লাস তৈরি করা হবে। এবং আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল অনেক রিলেটিভস রয়েছেন যারা কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে তৈরি করছেন, কিন্তু কোনো সঠিক
স্ট্র্যাটেজি পাচ্ছেন না, সঠিক ফিল্ড পাচ্ছেন না, আমাদের বরাকভ্যালির মধ্যে তো তার এডুকেশনাল চ্যানেল ভালো নেই বললেই চলে। অর্থাৎ কোনো এডুকেশনাল এইভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য যে সম্পূর্ণ সাবজেক্ট নিয়ে গাইড করানো হয় এইভাবে কোনো প্ল্যাটফর্ম নেই। অন্যান্য রয়েছে যেমন আপার আসামের দিক থেকে আসামিস রয়েছে এবং অন্যান্য হিন্দি চ্যানেলস রয়েছে। অনেকে কী করেন, কনসেপ্ট ক্লিয়ার হয় না। তাই কনসেপচুয়াল যদি আপনাদের কোনো কনসেপ্ট পেতে চান, কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে, আপনারা কনসেপ্ট পেতে চান, তাহলে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে নেবেন, আপনার ফ্রেন্ড সার্কেল রিলেটিভ সবাইকে শেয়ার করে দিতে পারেন, সবাই উপকৃত হবে আর তার মধ্যে দিয়ে আপনার উপকার হবে। আর আপনার যদি আপনার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয়, ডেফিনেটলি তার বেনিফিট আপনিও পেয়ে যাবেন। তো সবাইকে আবারও জানাই থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে এত কম সময়ের মধ্যে আমাকে এতটা সাপোর্ট করেছেন। আজ অবধি পর্যন্ত 3 মান্থের বিলো হয়েছে, 2.5 মান্থ হয়েছে। এখন অবধি পর্যন্ত আপনারা আমাকে 1300+ জয়েন করেছেন এখন অবধি পর্যন্ত। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর ওয়াচ করার জন্য আবারও আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ।